আদর্শ হিন্দু হোটেল। রানাঘাটের রেলবাজারে বেচু চক্রবর্তীর হোটেল, যে রানাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল। এ কথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। কয়েক বছরের মধ্যে রানাঘাট রেলবাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ 10 বছরের মধ্যে হোটেলের পাকা বাড়ি হইয়াছে। 4 জন রসুয়ে বামুনে রান্না করিতে করিতে হিমশিম খাইয়া যায়, এমন খদ্দেরের ভিড়। বেচু চক্রবর্তী, বয়স 50-এর ওপর, না ফর্সা না কালো, তোহারা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল। হোটেলের সামনের ঘরে একটা তক্তপোষে কাঠের হাত বাক্সের ওপর কনুয়ে ভর দিয়ে বসিয়া আছে। বেলা 10টা। বনগা লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছু প্যাসেঞ্জার বাহিরের গেট দিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে। বেচু চক্রবর্তীর হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়াইয়া হাঁকিতেছে, এই দিকে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারি, ভাত, হিন্দু হোটেল বাবু। 2 জন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদু বাড়ুজ্যের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চক্রবর্তীর হোটেলেই ঢুকিল। এই যে, বুসকা এখানে রাখুন। দাঁড়ান বাবু, টিকিট নিতে হবে। এখানে কোন ক্লাসে খাবেন? ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? ফার্স্ট ক্লাসে 5 আনা, সেকেন্ড ক্লাসে 3 আনা। এ হোটেলের নিয়ম। পয়সা দিয়া বেচু চক্রবর্তীর নিকট হইতে টিকিট, এক টুকরো সাদা কাগজে নম্বর ও শ্রেণী লেখা, কিনিয়া ভিতরে যাইতে হইবে। সেখানে একজন রসুয়ে বামুন বসিয়া আছে, খদ্দেরের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন্য। খাইবার জায়গা দরমার বেড়া দিয়ে 2 ভাগ করা, একদিকে ফার্স্ট ক্লাস, অন্যদিকে সেকেন্ড ক্লাস। খদ্দের খাইয়ে চলিয়া গেলে এইসব টিকিট বেচু চক্রবর্তীর কাছে জমা দেওয়া হইবে। সেগুলি দেখিয়ে তহবিল মিলানো ও উদ্বৃত্ত ভাত তরকারির পরিমাণ তদারক হইবে, রসুয়ে বামুনেরা চুরি করিতে না পারে। চাকর ভিতরে আসিয়া বলিল, মোটে 4 জন লোক খদ্দের, 2 জন ওদের ওখানে গেল। বেচু চক্রবর্তী বলিল, যাকগে, তুই আর একটু এগিয়ে যা, শান্তিপুর আসবার সময় হলো। এই গাড়িতে 2-5টা খদ্দের থাকেই। আর ভেতরে বামুনকে বলে আয়, শান্তিপুর আসবার আগে যেন আর ভাত না চড়ায়, এক ডেকচিতে এখন চলুক। এমন সময় হোটেলের ঝি পদ্ম ঘরে ঢুকিয়া বলিল, পয়সা দাও বাবু, দই নিয়ে আসি। বেচু বলিল, দই কি হবে? পদ্ম হাসিয়া বলিল, একজন ফার্স্ট ক্লাসে খাবে, আমায় বলে পাঠিয়েছে, দই চাই, পাকা কলা চাই। বেচু বলিল, কে বলতো? খদ্দের? খদ্দের তো বটেই, পয়সা দিয়ে খাবে, এমনি না। আমার ভাইপো আসবে দেশ থেকে, এই শান্তিপুরের গাড়িতে। না না, তাকে পয়সা দিতে হবে না, সে ছেলে মানুষ, 2-1 দিনের জন্য আসবে, তার কাছ থেকে পয়সা কিসের? 2-এর পয়সা নিয়ে যা। বেচু কথা কখনো কাহাকেও বলে না, কিন্তু পদ্মঝিয়ের সম্বন্ধে অন্য কথা। পদ্মঝি এ হোটেলে যা বলে তাই হয়, তাহার উপর কথা বলিবার কেহ নাই। সেজন্য দুষ্টু লোকে নানা রকম মন্দ কথা বলে, কিন্তু সেসব কথায় কান দিতে গেলে চলে না। শান্তিপুরের গাড়ি আসিবার শব্দ পাওয়া গেল। হোটেলের চাকর খদ্দের আনিতে স্টেশনে যাইতেছিল। বেচু চক্রবর্তী বলিল, খদ্দের বেশি করে আনতে না পারলে আর তোমায় রাখা হবে না, মনে রেখো। আমার খরচা না পোষালে মিথ্যে চাকর রাখতে যাই কেন? গেল সপ্তাহে তুমি মোটে 23টা খদ্দের এনেছ, তাতে হোটেল চলে? পদ্মঝি বলিল, তোমায় পই পই করে বলে হার মেনে গেলাম। 3 আনা বাড়িয়ে 14 পয়সা করো, আর ফার্স্ট ক্লাস টেলাস তুলে দাও। কটা খদ্দের হয় ফার্স্ট ক্লাসে? যদু বাড়ুজ্যের হোটেলে রেট কমিয়েছে। শুনে বেচু বলিল, চুপ চুপ, একটু আস্তে কথা বল না, কারো কানে কথা গেলে এখুনি। এমন সময় 6 জন খদ্দের সঙ্গে করিয়া মতি চাকর ফিরিয়া আসিল। বেচু বলিল, আসুন বাবু, পুটুলি এখানে রাখুন। কোন ক্লাসে খাবেন বাবুরা? 5 আনা আর 3 আনা। একজন বলিল, তোমার সেই বামুন ঠাকুরটি আছে তো, তার হাতের রান্না খেতেই এলাম, আমরা সেবার খেতে গিয়ে ভুলতে পারিনি। মাংস হবে? না বাবু, মাংস তো রান্না নেই।
তবে যদি অর্ডার দেন তো ওবেলা। লোকটি বলিল, আমরা মোকদ্দমা করতে এসেছি কিনা? যদি জিতি, পোড়ামা আর সিদ্ধেশ্বরীর ইচ্ছে, তবে হোটেলে আমাদের আজ থাকতেই হবে। কাল উকিলের বাড়ি কাজ আছে। তাহলে আজ ওবেলা 3 সের মাংস চাই, কিন্তু সেই বামুন ঠাকুরকে দিয়ে রান্না করানো চাই, নইলে আমরা অন্য জায়গায় যাব। ইহারা টিকিট কিনিয়া খাইবার ঘরে ঢুকিলে পদ্মঝি বলিল, পুরার মুখো মিনছে আবার শুনতে না পায়। কি যে ওর রান্না সুখ্যাত করে লোকে, তা বলতে পারিনি। কি এমন মরণ রান্নার? বেচু বলিল, টিকিটগুলো নিয়ে আয় তো ভেতর থেকে, এবেলার হিসেবটা মিটিয়ে রাখি। আর এখন তোগারি নেই, আবার সেই একটায় মোরগাছা লোকাল। পদ্ম বলিল, কেন আসাম মেল? আসাম মেলে আর তেমন খদ্দের আসে কই? আগে আগে আসাম মেলে 8টা 10টা ফি দিন পাওয়া যেত। কি যে হয়েছে বাজারের অবস্থা! পদ্মঝি ভিতরে গিয়া রসুয়ে বামুনের নিকট হইতে টিকিট আনিয়া বলিল, শোনো মজা, ফার্স্ট ক্লাসের ডাল যা ছিল সব সাবার, হাজারি ঠাকুরের কাণ্ড। এদিকে এই খদ্দের বাবুরা গিয়ে তাকে একেবারে স্বর্গে তুলে দিচ্ছে। তুমি হেন রাধো, তুমি তেন রাধো, বলে যত অনাসষ্টি কাণ্ড, যা দেখতে পারি নে তাই। এখন ডালের কি করবে বলেন? ডাল কতটা আছে দেখলি? লব ডমরা, আর মেরে কেটে 3 জনের মতো হবে। কজনের মতো ডাল দিয়েছিলি? 10 জনের মতো মুগের ডাল আলাদা ফার্স্ট ক্লাসের মুড়িঘণ্টের জন্য দিয়েছি। সেকেন্ড ক্লাসে 30 জনের মসুরি খেসারি মিশেল ডাল। হাজারি ঠাকুরকে ডেকে দে। পদ্মজি হাজারি ঠাকুরকে সঙ্গে করিয়াই আনিল। লোকটার বয়স 45-46, একহারা চেহারা, রং কালো, দেখিলে মনে হয় লোকটা নিপাট ভালো মানুষ। বেচু চক্রবর্তী বলিল, হাজারি ঠাকুর, ডাল কম হলো কি করে? হাজারি ঠাকুর বলিল, তা কি করে বলবো বাবু, রোজ যেমন ডাল খদ্দেরকে দিই, তার বেশি তো দিইনি। কম হলে আমি কি করব বলুন? পদ্মজি ঝংকার দিয়ে বলিল, তোমার হারে হারে বদমাইশি ঠাকুর। আমি স্পষ্ট দেখেছি, তুমি ওই খদ্দের বাবুদের মুখে রান্নার সুখ্যাতি শুনে তাদের পাতে উড়কি উড়কি মুড়িঘণ্ট ঢালছো। পয়সা করিও দিয়েছে বোধহয় বকশিস। হাজারি বলিল, বকশিস এ হোটেলে কত পাই দেখছো তো পদ্ম দিদি, যে একটা বিড়ি খেতে কেউ দেয়? আজ 5 বছর এখানে আছি, তুমি কেবল বকশিস পেতে দেখো আমাকে। পদ্ম বলিল, তুমি মুখে মুখে তক্ক করো না বলে দিচ্ছি। পদ্মজি কাউকে ভয় করে কথা বলবার মেয়ে নয়। ফার্স্ট ক্লাসের বাবুরা পুজোর সময় তোমাকে গেঞ্জি কিনে দেয়নি? ইস, ভারী গেঞ্জি একটা কিনে দিয়েছিল বুঝি? পুরনো গেঞ্জি। বেচে চক্রবর্তী বলিল, যাও যাও ঠাকুর, বাজে কথা নিয়ে বকো না। যদি বেশি খদ্দের আসে, ডালের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। কেন বাবু, আমার কি দোষ হলো এতে? পদ্মদিদি 8 জনের ডাল মেপে দিয়েছে, তাতে খেয়েছে 11 জন। পদ্ম এবার হাজারি ঠাকুরের সামনে আসিয়া হাত মুখ নাড়িয়া চোখ পাকাইয়া বলিল, 8 জনের ডাল মেপে দিছি? নস্যার বদমাইশ, কোথাকার 10 জনের 10-এর অর্ধেক 5 পোয়া ডাল তোমায় দিইনি বের করে? হাজারি ঠাকুর আর প্রতিবাদ করিতে বোধহয় সাহস পাইল না। পদ্মজিও তো অল্পে বোধহয় ছাড়িত না, কিন্তু ইতিমধ্যে খদ্দেররা আসিয়া পড়াতে সে কথা বন্ধ করিয়া চলিয়া গেল। হাজারি ঠাকুরও ভিতরে গেল। বেলা প্রায় 2:30। আসাম মেল অনেকক্ষণ আসিয়া চলিয়া গিয়েছে। হাজারি ঠাকুর একা খাওয়ার ঘরে খাইতে বসিল। বড় ডেকচিতে 2টিখানি মাত্র ভাত ও কড়াই একটুখানি ঘাটা তরকারি পড়িয়া আছে। ডাল মাছ যাহা ছিল, পদ্মজিকে তাহার বড় থালায় বাড়িয়া দিতে হইয়াছে। সে রোজ বেলা 1:30টার সময় রান্নাঘরের উদ্বৃত্ত ডাল তরকারি মাছ নিজের বাসায় লইয়া যায়, রসুয়ে বামুনদের জন্য কিছু থাকুক আর না থাকুক। অন্য রসুয়ে বামুনটা উড়িয়া, তার নাম রতন ঠাকুর। সে হোটেলে বসিয়া খায় না, তাহারও বাসার নিকটে। সেও ভাত তরকারি লইয়া যায়। হাজারির এখানে কেহ নেই, সে হোটেলেই থাকে, হোটেলেই খায়। রোজই তার ভাগ্যে এই রকম। বেলা 2:30 পর্যন্ত খালি পেটে খাটিয়া 2টি কড় করে ভাত, কোনোদিন সামান্য একটু ডাল, কোনোদিন তাও না, ইহাই তাহার বরাদ্দ। ডেকচিতে বেশি ভাত থাকিলে পদ্মজি বলিবে, অত ভাত খাবে কে? ও তো 3 জনের খোরাক। আমার থালায় আর 2টো বেশি করে ভাত বেড়ে দিও।
হাজারি ঠাকুর খাইতে বসিয়া রোজ ভাবে, আর দুটো ভাত থাকলে ভালো হতো, না হয় তেঁতুল দিয়ে খেতাম। পদ্মটা কি সোজা বদমাইশ, পেট ভরে যে কেউ খায় তাও তার সহ্য হয় না। চৌধুপারুচ্চের হোটেলে বেলা 11টার সময় রাঁধুনি বামুন এক থালা ভাত খেয়ে নেয়। আমাদের এখানে তা হবার জো আছে? বাবা, যেমন কর্তা তেমন গিন্নি। পদ্মঝিকে মনে মনে গিন্নি বলিয়া হাজারি ঠাকুর খুব আমোদ উপভোগ করিল। মুখ ফুটিয়া যাহা বলা যায় না, মনে মনে তাহা বলিয়াও সুখ। খাওয়ার পরে মাত্র 2.5 ঘন্টা ছুটি। আবার ঠিক বেলা 5টায় উনুনে ডেকচি চাপাইতে হইবে। রতন ঠাকুর এই সময়টা বাসায় গিয়া ঘুমায়, কিন্তু হাজারি ঠাকুর চূর্ণী নদীর ধারের ঠাকুর বাড়িতে কিংবা রাধাবল্লভ তলায় নাটবন্দিরে একা বসিয়া কাটায়। না ঘুমাইয়া একা বসিয়া কাটাইবার মানে আছে। হাজারি ঠাকুরের এই সময়টা হইতেছে ভাবিবার সময়। এ সময় ছাড়া আর নির্জনে ভাবিবার অবসর পাওয়া যায় না। সন্ধ্যা 7টা পর্যন্ত রান্নার কাজে ব্যস্ত থাকিতে হয়। রাত 11টা পর্যন্ত খদ্দেরদের পরিবেশন। রাত 12টা পর্যন্ত নিজেদের খাওয়া দাওয়া। তারপর কর্তার কাছে চাল ডালের হিসাব মিটানো। রাত 1টার এদিকে শুইবার অবসর পাওয়া যায় না। দুদণ্ড একা বসিয়া ভাবিবার সময় কই। চূর্ণী নদীর ধারের জায়গাটি বেশ ভালো লাগে। ওপারে শান্তিপুর যাইবার কাঁচা সড়ক। খেয়া নৌকায় লোকজন পারাপার হইতেছে। গ্রামের বাঁশবন, শিমুল গাছ, মাঠ, কলাই ক্ষেত, কাপ ভেরেন্ডার বেড়াঘেরা গৃহস্থ বাড়ি। হাজারি ঠাকুর একটা বিড়ি ধরাইয়া ভাবিতে আরম্ভ করিল। আজ 5 বছর হইয়া গেল বেঁচে চক্রবর্তীর হোটেলে। প্রথম যেদিন রানাঘাট আসিয়া হোটেলে ঢোকে, সে কথা আজও মনে হয়। গাংনাপুর হইতে রানাঘাট আসিয়া সে প্রথমেই গেল বেঁচে চক্রবর্তীর হোটেলে কাজের সন্ধানে। কর্তা সামনে বসিয়েছিলেন, বলিলেন, কি চাই? হাজারি বলিল, আজ্ঞে বাবু, রসুই বামুনের কাজ করি, কাজের চেষ্টায় ঘুরছি। বাবুর হোটেলে কাজ আছে? তোমার নাম কি? আজ্ঞে হাজারি দেব শর্মা, উপাধি চক্রবর্তী। এইভাবে নাম বলিতে হাজারির পিতা ঠাকুর তাকে শিখাইয়া দিয়েছিলেন। বাড়ি কোথায়? গাংনাপুর স্টেশনে নেমে যেতে হয়, এরোশোলা গ্রামে। রাঁধতে জানো? বাবু একদিন রাঁধিয়ে দেখুন, মাংস মাছ যা দেবেন সব পারবো। আচ্ছা, 3 দিন এমনি রাঁধতে হবে, তারপর 60 টাকা মাইনে দেবো আর খেতে পাবে। রাজি থাকো, আজই কাজে লেগে যাও। সেই হইতে আজ পর্যন্ত 60 টাকার 1 পয়সা মাহিনা বাড়ে নাই। অথচ খদ্দের বাবুরা সকলেই তাহার রান্নার সুখ্যাতি করে। যদিচ পদ্মা ঝিয়ের মুখে একটা সুখ্যাতির কথাও সে কখনো শোনে নাই। ভালো কথা তো দূরের কথা, পদ্ধতি তাহাকে আশপুরি পাতিয়া পারে তো কাটে। গরিব লোক, এ বাজারে চাকুরি ছাড়িয়া দিয়া যাইবেই বা কোথায়? যাক, তাহার জন্য সে তত ভাবে না। তাহার মনে একটা বড় আশা আছে, ভগবান তাহা যদি পূর্ণ করেন কোনোদিন, তবে তাহার সকল ক্ষেত দূর হইয়া যায়। হোটেলের কাজ সে খুব ভালো শিখিয়া লইয়াছে, যে নিজে একটা হোটেল খুলিবে। হোটেলের বাহিরে লেখা থাকিবে, হাজারি চক্রবর্তীর হিন্দু হোটেল, রানাঘাট, ভদ্রলোকদের সস্তায় আহার ও বিশ্রামের স্থান। আসুন, দেখুন, পরীক্ষা করুন। কর্তার মতো তাকিয়া ঠেস দিয়া বসিয়া টিকিট বিক্রয় করিবে। রাঁধুনি বামুন ও ঝি বাবু বলিয়া ডাকিবে। সে নিজে বাজারে গিয়া মাছ তরকারি কিনিয়া আনিবে। এ হোটেলের মতো ঝিয়ের উপর সব ভার ফেলিয়া দিয়া রাখিবে না। খদ্দেরদের ভালো জিনিস খাওয়াইয়া খুশি করিয়া পয়সা লইবে। সে এই কয় বছরে বুঝিয়া দেখিল, লোকে ভালো জিনিস ভালো রান্না খাইতে পাইলে 2 পয়সা বেশি রেট দিতেও আপত্তি করে না। এ হোটেলের মতো জুয়াচুরি সে করিবে না। মসুরি ডালের সঙ্গে কম দামের খেসারি ডাল চালাইবে না। বাজারের কানা পোকা ধরা বেগুন, রেল চালানি বরফ দেওয়া সস্তা মাছ বাছিয়া বাছিয়া হোটেলের জন্য কিনিবে না। এখানে খদ্দেরদের বিশ্রামের বন্দোবস্ত নাই। যাহারা নিতান্ত বিশ্রাম করিতে চায়, কর্তার গদিতে বসিয়া 1-8টা বিড়ি খায়। কিন্তু তাহার মনে হয়, বিশ্রামের ভালো ব্যবস্থা থাকিলে সে হোটেলে লোক বেশি আসিবে। অনেকে খাওয়ার পর একটু গড়াইয়া লইতে চায়। সে তাহার হোটেলে একটা আলাদা ঘর রাখিবে, খুচরা খদ্দেরদের বিশ্রামের জন্য। সেখানে তক্তপোশের ওপর শতরঞ্জি ও চাদর পাতা থাকিবে, বালিশ থাকিবে, তামাক খাইবার বন্দোবস্ত থাকিবে। কেউ একটু ঘুমাইয়া লইতে চাহিলেও অনায়াসে পারিবে। খাও দাও, বিশ্রাম করো, তামাক খাও, চলিয়া যাও। রানাঘাটের কোনো হোটেলে এমন ব্যবস্থা নাই।
যদু বাণিজ্যের হোটেলেও না। ব্যবসা ভালো করিয়া চালাইতে হইলে এইসব ব্যবস্থা দরকার। নইলে রেলগাড়ির সময় স্টেশনে গিয়া শুধু আসুন বাবু, ভালো হিন্দু হোটেল বলিয়া চেঁচাইলে কি আর খদ্দের আসে? খদ্দেররা খোঁজে আরামে ভালো খাওয়া, যে দিতে পারিবে তাহার ওখানেই লোক ঝুঁকিবে। অবশ্য ইহা সে বোঝে। আজ যদি একটা হোটেলে বিশ্রামের ঘর করে, তবে দেখা দেখিতে কালই রানাঘাটের বাজারময় সব হিন্দু হোটেলেই দেখা দেখি বিশ্রামের ঘর খুলিয়া বসিবে, যদি তাহাতে খদ্দের টানা যায়। তবুও একবার বাহিরে নাম করিতে পারিলে প্রথম যে নাম বাহির হয় তাহারই সুবিধা। আর কত মতলব হাজারির মাথায় আছে। শুধু খদ্দেরের বিশ্রাম ঘর কেন, মোকদ্দমা মামলা যাহারা করিতে আসে, তাহারা সারাদিনের খাটুনির পরে হয়তো খাইয়া দাইয়া একটু তাস খেলিতে চায়, সে ব্যবস্থা থাকিবে। পান তামাকের দাম দিতে হইবে না, নিজেরাই সাজিয়ে খাও, বা হোটেলের চাকরেই সাজিয়ে দিক। চূর্ণী নদীর ধারে বসিয়া একা ভাবিলে এমন সব কত নতুন নতুন মতলব তাহার মনে আসে। কিন্তু কখনো কি তাহা ঘটিবে? তাহার মনের আশা পূর্ণ হইবে? বয়স তো হইয়া গেল ৪৬-এর উপর। সারা জীবন কিছু করিতে পারে নাই। ৭ টাকা মাহিনার চাকরি আজও ঘুচিল না। ছা পোষা গরিব লোক, কি করিয়া কি হইবে তাহা সে ভাবিয়া পায় না। তবু সে কেন ভাবে রোজ এসব কথা, এই চূর্ণী নদীর ধারে বসিয়া? ভাবিতে বেশ লাগে, তাই ভাবে। তবে বয়স হইয়াছে বলিয়া দমিবার পাত্র সে নয়। ৪৬ বছর এমন কিছু বয়স নয়। এখনো সে অনেকদিন বাঁচিবে। কাজে উৎসাহ তাহার আছে। হোটেল খুলিতে পারিলে সে দেখাইয়া দিবে কি করিয়া সুনাম করিতে পারা যায়। হোটেল খুলিয়া মরিয়া গেলেও তাহার দুঃখ নাই। সময় হইয়া গেল, আর বেশিক্ষণ বসিয়া থাকা চলিবে না। পদ্মঝি এতক্ষণ উনুনে আঁচ দিয়াছে, দেরি করিয়া গেলে তাহার মুখ নাড়া খাইতে হইবে। আর কি লাগানি ভাঙানি কর্তার কাছে লাগাইয়াছে, সে নাকি গাঁজা খায়, অথচ সে গাঁজা ছোঁয় না কসমিন কালে। ফিরিবার পথে ছোট বাজারে রাধাবল্লভতলা। হাজারি ঠাকুর প্রতিদিন এখানে এই সময়ে ভক্তিভরে প্রণাম করিয়া যায়। বাবা রাধাবল্লভ, তোমার চরণে পড়ে আছি ঠাকুর, মনোবাঞ্ছা পূর্ণ করো। পদ্মজির ঝাঁটা খেতে আর পারিনি। ওই কর্তাবাবুর হোটেলের পাশে পদ্মজিকে দেখিয়ে দেখিয়ে যেন হোটেল খুলিতে পারি। হোটেলে ফিরিয়া দেখিল রতন ঠাকুর এখনো আসে নাই। পদ্মজি উনুনে আঁচ দিয়া কোথায় গিয়াছে। বেচু চক্রবর্তী দিবানিদ্রা হইতে উঠিয়া বাসা হইতে ফিরিয়াই হাজারিকে ডাক দিলেন। শোনো, আজ আমাদের এখানে কজন বাবু মাংস খাবেন, ফিস্টি করবেন। তারা আমায় আগাম দামও দিয়ে গেলেন, যাতে সকাল সকাল চুকে যায় তার ব্যবস্থা করবে। ওরা মুর্শিদাবাদের গাড়িতে আবার চলে যাবেন, মনে থাকবে তো? রতন এখনো আসেনি। হাজারির দুঃখ হইল। বেচু চক্রবর্তী একথা তাহাকে কেন বলিল না যে? তাহার হাতের রান্না খুব ভালো, অতএব সে যেন নিজেই মাংস রাঁধে। কখনো ইহারা তাহার রান্না ভালো বলে না, সে জানে। অথচ এই রান্না শিখিতে সে কি পরিশ্রমই না করিয়াছে। রান্না কি করিয়া ভালো শিখিল সে এক ইতিহাস। হাজারির মনে আছে, তাহাদের এরোশোলা গ্রামে একজন সেকালের প্রাচীনা ব্রাহ্মণ বিধবা থাকিতেন। তখন হাজারির বয়স ৯-১০ বছর। রান্নায় তার শুধু সাধারণ ধরনের সুখ্যাতি নয়, অসাধারণ সুনামও ছিল। গ্রামের বাহিরেও অনেক জায়গার লোকে তার নাম জানিত। হাজারির মা তাকে বলিত, খুড়িমা, আপনার তো বয়স হয়েছে, কবে চলে যাবেন? আপনার গুণ আমাকে দিয়ে যান, চিরকাল আপনার নাম করব। তিনি বলেন, আচ্ছা, তোকে বউ একটা জিনিস দিয়ে যাব, কি করে নিরামিষ চচ্চড়ি রাঁধতে হয় সেটাই তোকে দিয়ে যাব। সেই বৃদ্ধা হাজারির মাকে ওই একটিমাত্র জিনিস শিখাইয়াছিলেন, এবং সেই একটি জিনিস রাঁধিবার গুণে হাজারির মায়ের নামও ওদিকের ৮-১০ খানা গ্রামে প্রসিদ্ধ ছিল। শুনিতে অতি সামান্য জিনিস, নিরামিষ চচ্চড়ি, ওর মধ্যে আছে কি? কিন্তু এই কথার জবাব পাইতে হইলে হাজারির মায়ের হাতের নিরামিষ চচ্চড়ি খাইতে হয়। দুঃখের বিষয় তিনি আর বাঁচিয়া নাই, ও বৎসর দেহ রাখিয়াছেন। হাজারি মায়ের রন্ধন প্রতিভা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে। মাংস মাছ সবই রাঁধে ভালো, কিন্তু তার হাতের নিরামিষ চচ্চড়ি এত চমৎকার যে বেচু চমৎকার হোটেলে একবার যে খাইয়া যায়, সে আবার ঘুরিয়া সেখানেই আসে। রেল বাজারেতে অতগুলো হোটেল রহিয়াছে, সে আর কোথাও যাইবে না।
আজও মাংস রান্না রাঁধিবার ভার তাহারই উপর পড়িল। খদ্দেররা মাংস খাইয়া খুব তারিফও করিতে লাগিল, কিন্তু আসলে তাহাতে হাজারের ব্যক্তিগত লাভ বিশেষ কিছুই নাই, খদ্দেরের মুখের প্রশংসা ছাড়া। পদ্মজি তাহাকে একটা উৎসাহের কথাও বলিল না, বেচু চক্রবর্তীও তাই। অনেক রাত্রে সে খাইতে বসিল। এত যে ভালো করিয়া নিজের হাতে রান্না মাংস, তাহার নিজের জন্য তখন আর কিছুই নেই। যাহা ছিল কর্তাবাবু নিজের বাসায় পাঠাইয়া দিয়েছেন। তারপরেও সামান্য কিছু যা অবশিষ্ট ছিল পদ্মজি চাটিয়া পুটিয়া লইয়া গিয়েছে। খাইবার সময় রোজই এমন মুশকিল ঘটে, তাহার জন্য বিশেষ কিছুই থাকে না। এক একদিন ভাত পর্যন্ত কম পড়িয়া যায়, মাছ মাংস তো দূরের কথা। বয়স 46 হইলেও হাজারি খাইতে পারে ভালো, খাইতে ভালোও বাসে, কিন্তু খাইয়া অধিকাংশ দিনই তার পেট ভরে না। রাত 12:30। কর্তাবাবু হিসাব মিলাইয়া চলিয়া গিয়েছেন। হোটেলে সে আর মতি চাকর ছাড়া আর কেহ থাকে না। পদ্মজি অনেকক্ষণ চলিয়া গিয়েছেন। রাত 10টার পরে সে থাকে না কোনোদিনই। মতি চাকর বলিল, চলো, ছোট বাজারে যাত্রা হচ্ছে, শুনতে যাবে বামুন ঠাকুর? এত রাত্রে যাত্রা? পাগল আর কি, সারাদিন খেটে আবার ওসব শখ থাকে। আমি যাব না, তুই যাস তো যা, এসে ভাড়ার ঘরের জানালায় টোকা মারিস, দোর খুলে দেব। মতি চাকর ছোকরা মানুষ, তাহার শখও বেশি, সে চলিয়া গেল। মতি যাইবার কিছুক্ষণ পরে কে একজন বাহির হইতে দরজা ঠেলিল। হাজারি উঠিয়া গিয়ে দরজা খুলিয়া পাশের হোটেলের মালিক খোদ যদুবারজ্যকে দরজার বাহিরে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। যদুবারজ্যের হোটেলের সঙ্গে তাহাদের রেষারেষি করিয়া কারবার চলে। তিনি এত রাত্রে এখানে কি মনে করিয়া? কখনো তো আসে না। হাজারির মন সম্ভ্রমে পূর্ণ হইয়া গেল। যদুবারজ্যেও একটা হোটেলের কর্তা, সুতরাং হাজারির কাছে সেও তার মনিবের সমান দরের লোক, একরকম মনিবই। যদুবারজ্যে বলিল, আর কি আছে ঘরে? যদুর আসিবার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হাজারি ততক্ষণে মনে মনে আকাশ পাতিল ভাবিতেছিল। বিনীতভাবে বলিল, কেউ নাই বাবু, আমিই আছি। মতি ছিল, ছোট বাজারে যাত্রা। যদুবারজ্যে বলিল, চলো ঘরের মধ্যে বসি, তোমার সঙ্গে কথা আছে। ঘরের মধ্যে ঢুকিয়া যদুবারজ্যে বেচু চক্রবর্তীর গদিতে বসিয়া একবার চারিদিকে চাহিয়া লইয়া বলিল, তুমি এখানে কত পাও ঠাকুর? আজ্ঞে 60 টাকা আর খোরাকি। কাপড় চোপড় দেয়? আজ্ঞে বছরে 2খানা কাপড়। যদুবারজ্যে কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, আমার হোটেলে তুমি কাজ করতে পারবে? তোমায় 10 টাকা আর খোরাকি দেব, বছরে 3খানা কাপড় পাবে, ধোপা নাপিত তেল তামাক। যাবে? হাজারি দস্তর মতো অবাক হইয়া গিয়াছিল। কিছুক্ষণ সে কথা বলিতে পারিল না। তারপর বলিল, বাবু, এখন তো কিছু বলতে পারি নে, ভেবে বলবো। ভেবে বলা বলি আর কি, আমার যে কথা সেই কাজ। তুমি কাল থেকে এ হোটেল ছেড়ে আমার হোটেলে চলো, কাল থেকেই আমি নিতে রাজি। তবে হ্যাঁ, বেচু চক্রবর্তীর সঙ্গে আমি অসরস করতে চাইনি, সেও ব্যবসাদার, আমিও ব্যবসাদার। হাজারির মাথা যেন ঘুরিয়া উঠিল। কেউ দেখিতেছে না তো? পদ্ধতি কোথাও আড়ি পাতিয়া নেই তো? সে তাড়াতাড়ি বলিল, এখন আমি কোনো কথা বলতে পারবো না বাবু, কাল ভেবে বলবো। কাল রাত্রিরে এমন সময় আসবেন। যদুবাড়িতে চলিয়া গেল। হাজারি গাঁজা খায় এ খবর একেবারে মিথ্যে নয়, তবে খায় খুব সঙ্গোপনে এবং খুব কম। আজ এ ব্যাপারের পরে সে এক কলিকা গাঁজা না সাজিয়া পারিল না। সংসারে কেহ এ পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায় নাই। খদ্দেরের মুখের ফাঁকা কথায় পেট ভরে না তো। যদুবাবু যদি নিজে বাড়ি হইয়া আসিয়াছেন, তাহাকে 10 টাকা মাহিনার চাকরি। যদুবাবু নিজে বাড়ি বহিয়া আসিয়াছেন, তাহাকে 10 টাকা মাহিনার চাকরি আর খোরাকি ধোপা নাপিত দিতে। এতদিন রানাঘাটের বাজারে আছে, কখনো কাহারও সঙ্গে মিশি না সে, মিশিতে ভালোবাসে না। তাহার জীবনের আশা যেটা, সেটা 10 জনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হইবে না। তাহাকে খাটিতে হইবে, বাজার বুঝিতে হইবে, হিসাব রাখা শিখিতে হইবে, একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলুক সন্ধান সব সংগ্রহ করিতে হইবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে
পরের মুখে নিজের নাম শুনিতে হইলে চেষ্টা চাই, খাটুনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে কিংবা মতি চাকরের মতো ছোট বাজারের বারোয়ারি যাত্রা শুনিয়া বেড়াইলে কি হইবে? রাত অনেক, মাথা গরম হইয়া গিয়াছে, ঘুম আসার নামটি নাই। দরজায় খটখট শব্দ হইল। হাজারি উঠিয়া দরজা খুলিল। সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে। মতি ঘরে ঢুকিয়া বলিল, এখনই ঘুমাওনি ঠাকুর? এখনো জেগে যে? হাজারি গাজার কলিকা লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়েছিল। বলিল, যে গরম, ঘুম আসবে কি? সারাদিন আগুনের তাতে। যাত্রা দেখলি নে? মতি বলিল, যাত্রার আসরে জায়গা নেই, লোক ভর্তি, ফিরে এলাম। চলো এক জায়গায়। যাবে ঠাকুর মশাই? কোথায়? পাড়ার মধ্যে। চলো না, ঘুম যখন নেই একটু ঘুরে না হয় এলে। তোমার তো একদিন কোথাও। হাজারি বলিল, তোরা ছেলে ছোকরা, আমার বয়স ৪৩, আমি তোর বাপের বয়সের মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন? তোর ইচ্ছে, যা বুঝিস করগে যা। বাবুর কাছে কি পদ্ম দিদির কাছে কিছু বলো না ঠাকুর মশাই, দোহাই, দুটি পায়ে পড়ি। আশ্চর্য এই যে মতির এই কথা হাজারির মনে এক ধরনের ভাবনা আনিয়া দিল। তাহার উচ্চাশা আছে, মতির মতো রাত বেড়াইয়া স্ফূর্তি করিয়া সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবেন না। মতি কি ভাবিয়া আর বাহিরে গেল না, বাসনের ঘরে গিয়া শুইয়া পড়িল। হোটেলের পিতল কাঁসার থালাবাটি রান্নাঘরের পাশে সিন্ধুকে থাকে। মাজা ঘষার পর রোজ রাত্রে বেচুচক্ষুতি নিজে দাঁড়াইয়া থাকিয়া সেগুলি গুনিয়া সিন্ধুকে তুলিয়া রাখিয়া চাবি নিজে সঙ্গে করিয়া লইয়া যান। হাজারিও বাসনের ঘরে শোয়। আজ সে বাহিরের গদির মেঝেতে তাহার পুরানো মাদুরখানা পাতিয়া শুইল। না, যদুবাবুর হোটেলে সে যাইবে না। হোটেলের রাঁধুনিগিরি সব জায়গায় সমান। এ হোটেলে আছে পদ্ম, ও হোটেলে হয়তো আবার কে আছে কে জানে। তাছাড়া বেচুবাবু তাহার ৫ বছরের অন্নদাতা। লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাকে ত্যাগ করিয়া যাওয়া ঠিক নয়। সে নিজে হোটেল খুলিবে, এই তো তাহার লক্ষ্য। রাঁধুনি বৃত্তি যতদিন করতে হয় এই হোটেলেই করিবে, অন্য কোথাও যাইবে না। তাহার পর রাধাবল্লভ দয়া করেন, তখন অন্য কথা। পরদিন খুব সকালে পদ্মজি আসিয়া ডাকিল, ও ঠাকুর, দোর খোলো, এখনো ঘুমাও বাবা, কুম্ভকর্ণকে হার মানালে তোমরা। হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল। একটু পরেই বেচচক্ষুতি আসিলেন। দরজায় গদিতে ও ক্যাশবাক্সে গঙ্গাজলের ছিটা দিয়া ক্যাশবাক্সের ডালার উপরটা সামান্য একটু গঙ্গাজল দিয়ে মার্জনা করিয়া লইয়া পদ্মজিকে বলিলেন, ধুনো দে, বেলা হয়ে গেল। আজ হাটবার, ব্যাপারীদের ভিড় আছে, শিগগির করে আজ দে। আর সেদিনকার মতো পচা দই টই আনিস নে বাপু, ওতে নাম খারাপ হয়ে যায়। শেষকালে স্যানিটারি বাবুর চোখে পড়ে যাব। দরকার কি? ব্যাপারীরা সাধারণত পাড়াগাঁয়ের চাষা লোক। তাহারা দই খাইতে পছন্দ করে বলিয়া প্রতি হাটবারে তাহাদের জন্য কয়েক হাঁড়ি দইয়ের বরাদ্দ আছে। এই দই পদ্ধতি তাহার নিজের ঘরে পাতিয়া হোটেলে বিক্রয় করিয়া ২ পয়সা লাভ করিয়া থাকে, এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে না তাহা বলাই বাহুল্য। পদ্মজি মুখ ঘুরাইয়া বলিল, বাবু, আপনার যত সব অনাসৃষ্টি কথা, দই পচা না ঘন্ট। ওই মুখ পোড়া হাজারি ঠাকুর তো, ওর সিরাত দোর চাল যদি হাজারি ঠাকুর কথাটা বলিয়াছে বটে, তবে সে দই পচা কি তাজা তাহা বলে নাই। বলিয়াছিল ব্যাপারী খদ্দেররা বলাবলি করিতেছিল, এরকম খারাপ দই খাইতে দিলে তাহারা ১৪ পয়সার জায়গায় ১২ পয়সার বেশি খোরাকি দিবে না। পদ্মজি রান্নাঘরের চৌখাটে পা দিয়া ঝাঁঝালো ঝগড়ার সুরে বলিল, বলি, ও ঠাকুর, দই পচা তোমাকে কি বলেছে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, ওই সাধু মণ্ডল আর তার ভাইপো রোজ হাটেই তো এখানে খায়, ওরাই বলছিল। বলছিল? তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা? তোমার মতো হিংস্র কুচুটে লোক তো দেখিনি। আমি দই দি বলে তুমি হিংসে বুক ফেটে মরে যাচ্ছ, সে কি আমি বুঝি নে? তোমার শখের কুসুম গয়ালিনীর সাব বাক্সে পয়সা না উঠলে কি আর তোমার মনে শান্তি আছে? গাঁজাখোর মরুই পুরা বামুন কোথাকার। হাজারি জিভ কাটিয়া বলিল, ছি ছি, কি যে বলো পদ্ম দিদি, তার ঠিক নেই। কুসুমের বাপের বাড়ি আমাদের গায়ে, আমায় জ্যাঠা বলে ডাকে, আমি তাকে মেয়ে বলি।
তার নামে অমন কথা বললে তোমার পাপ হবে না? ইহার উত্তরে পদ্মজি যাহা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না। হাজারির চোখে প্রায় জল আসিল। কুসুমকে সে সত্যই মেয়ের মতো স্নেহ করে। তাহাদের গ্রামের রসিকলাল ঘোষের মেয়ে। রানাঘাটে তাহার শ্বশুর বাড়ি। অল্প বয়সে বিধবা হইয়াছে। এখন দুধ বেচিয়া দই বেচিয়া ছোট ছোট দুইটি ছেলেকে মানুষ করে। এক শাশুড়ি ছাড়া শ্বশুর বাড়িতে কেহ নাই। হঠাৎ একদিন পথে দুজনের দেখা। জ্যাঠামশাই যে। দাঁড়ান, দাঁড়ান, একটু পায়ের ধুলো দিন। আপনি এখানে কোথায়? আরে কুসুম, থেকে তুই এখানে? এই তো আমার শ্বশুর বাড়ি, ছোট বাজারে মন্দিরের গায়ে। আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন? না রে, আমি রেল বাজারে হোটেলে কাজ করি। আজ মাস ৬-৭ আছি। বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেই খুব খুশি হইল। সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে। গরিব বলিয়া হাজারি ঠাকুর হোটেল হইতে রাধা ভাত তরকারি ঢালা করিয়া বাড়িয়ে দিয়েছে। দুধ দই বেচিয়া ফিরিবার সময় কুন্ডুতের পাটের আড়তের গলিটায় দাঁড়াইয়া কুসুম থালা লইয়া গিয়াছে। ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মজির চোখ এড়ায় নাই, সুতরাং সে বলিতেই পারে। দুপুরের পর হাজারি প্রতিদিনের মতো চূর্ণির ধারে যাইতেছে। এমন সময় কুসুমের সঙ্গে দেখা হইল। কুসুম দুধের ভার হাতে ঝুলাইয়া বাড়ি ফিরিতেছিল। তাহার বয়স ২৪-২৫। বেশ স্বাস্থ্য, রং শ্যামবর্ণ, মুখশ্রী বেশ শান্ত। হাজারি বলিল, বাড়ি ফিরছিস এত বেলায় যে? কুসুম বলিল, জ্যাঠামশায়, বড্ড দেরি হয়ে গেল। নিজের তো দুধ নেই। কায়েত পাড়া থেকে দুধ আনি, তবে বিক্রি করি, তবে বাড়ি ফিরি। আসুন না আমাদের বাড়ি। না, এখন আর কোথায় যাব? তুই যা, খাবি দাবি। কুসুম কিছুতেই ছাড়ে না, বলিল, আমার খাওয়া দাওয়া জ্যাঠামশায়, শাশুড়ি রেঁধে রেখে দিয়েছে, গিয়ে খাবো। কতক্ষণ লাগবে? আসুন না। হাজারি অগত্যা গেল। ৬ চালা একখানা বড় ঘর, সেখানেতে কুসুমের শাশুড়ি থাকে। আর একখানা ছোট ৪ চালা ঘরে কুসুম ছেলে দুটি লইয়া থাকে। শাশুড়ির সহিত কুসুমের খুব সদ্ভাব নাই। কুসুম নিজের ঘরে হাজারিকে লইয়া গিয়া বসাইল। ঘরের মধ্যে একখানা তক্তপোষ, পুরু কাঁথা পাতিয়া সুন্দর পরিপাটি বিছানা তাহার উপরে। তক্তপোষের নিচে বালি দেওয়া ৮ বছরের আলু, এক কোণে কতগুলি হাঁড়িকুড়ি ও একটা বড় জ্বালা। বাঁশের আলনাতে কতকগুলি লেপকাথা বাঁধা। একটা জলচৌকিতে খান কতক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পিতল কাঁসার বাসন। ঘর দেখিয়া হাজারির মনে হইল কুসুম বেশ সাজাইয়া রাখিতে জানে জিনিসপত্র। কুসুম বলিল, পান খাবেন জ্যাঠামশায়? দে একটা। আর তুই খেতে যা, বেলা হয়েছে অনেক। কিন্তু কুসুমের দেখা গেল খাওয়ার সম্বন্ধে কোনো তাড়া নাই। হাজারিকে পান দিয়ে সেই যে হাজারির সামনে মেঝেতে বসিয়া গল্প করিতে লাগিল, প্রায় ঘণ্টাখানেক হইয়া গেল। সে নড়িবার নামও করে না দেখিয়া হাজারি ব্যস্ত হইয়া পড়িল। বলিল, তুই খেতে যা না, আমি যাই, আবার উনুনে আঁচ দিতে হবে সকাল সকাল। কুসুম বলিল, যাচ্ছি এবার, বলিয়া আর যায় না। আরও ১ ঘণ্টা কাটিয়ে গেল, কুসুম আর যায় নাই। বাবা মারা গিয়েছে। ভাইয়েরা গরিব বলিয়া হোক বা ভাই বউদের জন্যই হোক, তাহাকে বাপির বাড়িতে কেউ লইয়া যায় না। নিজে ২-১ বার গিয়াছিল, বেশি দিন টিকিতে পারে নাই। ভাই বউদের ব্যবহার ভালো নয়। হাজারির সঙ্গে কুসুম সেই সব কাহিনী বলিতে লাগিল। ছেলেবেলায় গ্রামে পথে করিয়াছিল কি, সেই বিষয়ের কথাও তাহার আর ফুরায় না। এখানে সোলার শাক পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের গায়ের যোগীপাড়ার মাঠে আমরা সোলার শাক তুলতে যেতাম জ্যাঠামশায়। একবার, তখন আমার বয়স ৯ বছর। আমি আর সাধু কুমোরের মেয়ে আদর, আমরা দুজনে গিয়েছি সোলার শাক তুলতে। একটা মিনসে দেখি জ্যাঠামশায়ের সোলার খেতে বসে কচি ছোলা তুলে তুলে খাচ্ছে। আমাদের না দেখে দৌড় দৌড়, বিষম দৌড়। আমরা তো হেসে বাঁচি না, ভেবেছে বুঝি আমাদের ক্ষেত। বলিয়া কুসুম মুখে কাপড় দিয়া হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। হাজারি দেখিল ইহার ছেলে মানুষই গল্প শুনিতে গেলে ওদিকে হোটেলে যাইতে বিলম্ব হইবে। পদ্মজি মুখ নাড়ার চোটে অতিষ্ঠ করিয়া তুলিবে। সে উঠিতে যাইতেছে। কুসুম বলিল, দাঁড়ান জ্যাঠামশাই,
আপনার জন্য একটা জিনিস করে রেখেছি, সেইটে দেবার জন্যই আপনাকে নিয়ে এলাম। বলিয়া একটা কাপড়ের পুটুলি খুলিয়া একখানা কাঁথা বাহির করিয়া হাজারির সামনে মেলিয়া ধরিয়া বলিল, কেমন হয়েছে কাঁথাখানা? বাহ, বেশ হয়েছে রে। কুসুম কাঁথাখানি পাঠ করিতে করিতে হাসি মুখে বলিল, আপনি এখানে রাত্রে পেতে শোবেন। আপনি শুধু মাদুরের উপর শুয়ে থাকেন হোটেলে। আমার অনেক দিনের ইচ্ছে, একখানা কাঁথা আপনাকে সেলাই করে দেব। তা 2-3 মাস ধরে একটু একটু করে এখানে আজ দিন 5-6 হলো শেষ হয়েছে। হাজারি ভারী খুশি হইল। কুসুমের বাবা রসিক ঘোষ প্রায় তাহার সমবয়সী। কুসুম তাহার মেয়ের সমান, একই গায়ের লোক। তাহা হইলেও কি সবাই করে? গায়ে তো কত লোক আছে। মুখে বলিল, বেঁচে থাক মা, মেয়ে না হলে বাপের জন্য এত আত্মী দেখায় কি? ভারী চমৎকার খাতা। আমি পেটে শুয়ে বাঁচবো এখন। ভারী চমৎকার খাতা। বেশ বেশ। কুসুম বলিল, জ্যাঠামশাই, আপনি তো বললেন মেয়ে না হলে কে করে, কিন্তু আমিও বলছি বাবা না হলে হোটেল থেকে নিজের মুখের ভাতের থালা কে মেয়েকে দেয় লুকিয়ে? শ্রাবণ মাসে সেই উপশ্রান্ত বাদলায়। কুসুমের চোখ দিয়ে জল গড়াইয়া পড়িতে সে বাঁ হাতে আঁচল দিয়ে চোখ মুছিয়া চুপ করিয়া মাটির দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, মাথার ওপর ভগবান জানেন, আর কেউ জানে না। আপনি আমার জন্য যা করেছেন। আপনি ব্রাহ্মণ, দেবতা, আমি ছোট জাতের মেয়ে। আমার ছোট মুখে বড় কথা সাজে না। তবে আমিও বলছি, ওপরের দেনেওয়ালা আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা যেন দেন, আমিও যেন দেখে মরি। বলিয়াই সে আসিয়া হাজারির পায়ে গড় হইয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিল।